আমরা লাস্ট ক্লাসে লেকচার 2 করছিলাম, তাই না? লেকচার 2 টা আমরা শেষ করিনি। করছি কি? লেকচার 2 আমরা এটা শেষ করিনি সম্ভবত। করেছিলাম? স্যার ক্যালকুলেশনটা দেখানোর কথা ছিল। কোন ক্যালকুলেশনটা? স্যার নিউক্লিক অ্যাসিডের না, আমি লেকচারটা শেষ করেছি কিনা। না পুরোপুরি মনে হয় শেষ হয় নাই স্যার। মনে হয় কেন হবে? আপনারা ক্লাস করছেন রেগুলারলি। আমি না হয় অনেকগুলো ক্লাস নিয়ে ভুলে যেতে পারি। আপনাদের তো ভোলার কথা না। হ্যাঁ? এত এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে নাকি? পরশুদিনই তো ক্লাস নিলাম মনে হয়। শুধু গতকালকে নিইনি। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। আমরা ফেনল ক্লোরোফর্ম এই মেথডটা আমরা দেখেছি। নিউক্লিক অ্যাসিড অ্যানালাইসিস এটাও আমরা দেখেছি যে কি কি বেসিস এর উপর ভিত্তি করে নিউক্লিক অ্যাসিড অ্যানালাইসিস করে। কোয়ান্টিটি ফ্রম ইউভি স্পেকট্রোমেট্রি এটাও দেখেছি। ডিটারমাইনিং কোয়ান্টিটি ক্যালকুলেশনের কথাটা আমি আপনাদেরকে তো এই জিনিসটা তো আমি আপনাদের বুঝিয়ে দিছি গতদিন, যে এখানে সমীকরণটা কিভাবে আসছে। হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করতে পারি কোয়ালিটি, যেটা আমরা গতদিন দেখিনি। হ্যাঁ, এখান থেকে আমরা স্টার্ট করি আজকে। সুব্রত ঠিক আছে তো নাকি? স্যার ইউভি স্পেকট্রামই পড়াইছে স্যার। হ্যাঁ, ইউভি স্পেকট্রোমেট্রি পড়িয়েছি, কিন্তু সেটা কোয়ান্টিটি কিভাবে ডিটারমিনেশন করে সেটা সম্ভবত পড়িয়েছি। কোয়ালিটি পড়িয়েছিলাম মনে হয় না। পড়াইছেন স্যার। পড়াইছি? স্যার আমার যতটুকু মনে পড়ে পড়াই নাই। তারপরেও যদি আপনারা বলেন পড়াইছি তাহলে আগায় যাই। স্যার ক্যালকুলেট পর্যন্ত গেছিলেন স্যার, তারপরে আর পড়া নেই স্যার। আমার যতটুকু মনে পড়ে এইটা আমি আলোচনা করেছিলাম, এরপরে আর সম্ভবত সামনের দিকে যাইনি। স্যার এইটাই শেষ ছিল স্যার, এ পর্যন্ত ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোয়ালিটিটা আমরা আজকে একটু দেখি, নিউক্লিক অ্যাসিড অ্যানালাইসিস। তো এখানে কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে পার্থক্য কি? কোয়ান্টিটি আমি পরিমাণ নির্ণয় করছি, আর কোয়ালিটিতে কি করছি? কোয়ালিটিতে আমি যে ডিএনএটা আইসোলেট করেছি সেই ডিএনএটার মধ্যে কোনো কন্টামিনেশন আছে কিনা, অর্থাৎ ডিএনএটা পিওর কিনা সেটা বোঝার চেষ্টা করছি। যদি পিওর হয় গুড কোয়ালিটি, যদি কন্টামিনেন্ট থাকে তাহলে সেটা গুড কোয়ালিটি না। এখন এখানে এটা বোঝার উপায়টা কি? আমরা কতদিন দেখেছি যে ডিএনএ বা আরএনএ বা নিউক্লিক অ্যাসিড যে জিনিস মলিকিউল বায়োমলিকিউল গুলো আছে সেগুলো লাইট অ্যাবজর্ব করে। যেহেতু তারা লাইট অ্যাবজর্ব করে, কাজেই ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট দিতে হয়। আমরা গতদিন দেখেছি যে ডিএনএ আরএনএ তারা 260 ন্যানোমিটারে তারা লাইট অ্যাবজর্ব করে। প্রোটিনের ক্ষেত্রে তারা 280 ন্যানোমিটারে করে। এখন আপনি যদি কোয়ালিটি বুঝতে চান তাহলে স্পেকট্রোমেট্রির মাধ্যমে সেটা বোঝা সম্ভব। আপনি কি করলেন? দুইটা অ্যাবজর্বেন্স নিবেন, একটা 260 তে একটা 280 তে, এবং দুইটা অ্যাবজর্বেন্স কে আপনি রেশিও করবেন, মানে ডিভিশন করবেন আর কি। ডিভিশন করলে এখানে আপনি একটা সংখ্যা পাবেন। সেই সংখ্যাটা ডিএনএ এর জন্য একরকম হবে, আরএনএ এর জন্য একরকম হবে, আবার ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর জন্য একরকম হবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এর জন্য বিষয়টা বুঝাতে পারছি? তো জেনারেলি যদি আমরা চিন্তা করি যে আমরা 260/280 রেশিও, এটাই আমাদেরকে বলে দিবে যে আমার ডিএনএ এর কোয়ালিটি কতটা ভালো বা কতটা খারাপ। যদি সেটা অ্যাপ্রক্সিমেট 1.8 অথবা 1.7 থেকে 2.0 এর মধ্যে হয়, ডিএনএ এর কথা বলছি, সেক্ষেত্রে ডিএনএ এর জন্য এটা পারফেক্ট। অর্থাৎ 1.8 বা 1.7 থেকে 2 এর মধ্যে হলে আমরা ধরে নিই ডিএনএটা কোনো কন্টামিনেশন সেখানে নাই, বা থাকলেও সেটা মাইনর। আর যদি ভ্যালুটা হয় 2.0 তাহলে সেটা আরএনএ এর জন্য ঠিক আছে। আরএনএ যদি হয় তাহলে তার ভ্যালু যদি 2 আসে তাহলে বুঝে নিতে হবে এখানে কন্টামিনেশন খুব একটা নাই, ঠিক আছে। কিন্তু যদি 1.7 এর কম আসে তাহলে বুঝতে হবে যে এখানে প্রোটিনের কন্টামিনেশন আছে। আমার কথা কি বোঝা গেছে? আমি জি ডিএনএ স্যার। আইসোলেশন করার পরে 260/280 দুই জায়গায় রেশিও নিয়ে সেটাকে ডিভিশন করে রেশিও করব। রেশিও করলে আমার ভ্যালুটা যদি 1.7 থেকে 2.0 এর মধ্যে হয় তাহলে আমার ডিএনএ বা আরএনএ এর মধ্যে কন্টামিনেশনটা নাই, বা থাকলেও মাইনর, এটা আমি নিতে পারবো। বলা যায় যে ডিএনএ পিওর আছে। এটা গেল একটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে আরেকটা রেশিও আমি করব, সেটা হচ্ছে 260 আর 230।
এই দুইটা রেশিও যদি আমি করি তাহলে ডিএনএ এবং আরএনএ should be roughly equal to its A260 by A280 রেশিও। তার মানে এক্ষেত্রেও কিন্তু 260 by 230 রেশিও করলেও সেটা মোটামুটি ওই আগের যে 260 by 280 যে রেশিও সেটার কাছাকাছি হয়। হ্যাঁ, সো এখানে মোটামুটি 1.8 থেকে তার তার উপরে এরকম আর কি। সো 1.8 অথবা 1.9 বা 2 এর মধ্যে থাকবে 260 by 230 রেশিওটা। যদি থাকে অর্থাৎ 1.8 বা তার বেশি হয় তাহলে বুঝতে হবে নিউক্লিক অ্যাসিড ওকে, পিওর। আর যদি তার থেকে কম হয় তাহলে বুঝতে হবে এখানে অর্গানিক কম্পাউন্ডস আছে, অর্থাৎ ডিএনএ আরএনএ বাদ দিয়েও বিভিন্ন অর্গানিক কম্পাউন্ড আছে। তার মানে দুইটা রেশিও দিয়ে আমি বেসিক্যালি নিউক্লিক অ্যাসিডের কোয়ালিটিটা অ্যানালাইসিস করি। একটা হচ্ছে A260, এ কেন বলা হচ্ছে অ্যাবজর্বেন্স, তাহলে A260 বাই A280 রেশিও, এটা 1.7 থেকে 2.0 এর মধ্যে হলে আমরা সেটাকে পিওর বলতে পারি। এর থেকে 1.7 এর কম হলে সেটা আমরা বলতে পারি প্রোটিন কন্টামিনেটেড। আবার 260 বাই 230 রেশিও যদি 1.7 এর নিচে হয় বা সরি 1.8 এর নিচে হয় তাহলে আমরা বুঝবো সেটার মধ্যে অর্গানিক কম্পাউন্ড আছে, যেমন ফেনল, অ্যালকোহল, কার্বোহাইড্রেট, এগুলো কন্টামিনেশন আছে। আর যদি না থাকে 1.8 থাকে অথবা তার থেকে একটু বেশি থাকে তাহলে বুঝতে হবে সেটা পিওর আছে। সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, এখন আসি নিউক্লিক অ্যাসিড অ্যানালাইসিসে। এখানে আমাদের সাইজ, এতক্ষণ আমরা দেখলাম যে কোয়ালিটিটার কি অবস্থা, পিওর আছে। এখন আমি যে ডিএনএটা আইসোলেট করলাম সেটা যে স্যাম্পল থেকে করি, ব্যাকটেরিয়া থেকে করি, হিউম্যান থেকে করি অথবা প্ল্যান্ট থেকে করি, যেই সোর্স থেকে আমার স্যাম্পলটা আসুক না কেন, আমার এখন জানা দরকার এই যে ডিএনএটা আমি পাইছি এটার সাইজটা কতটুকু। তাহলে এই সাইজটা আমি কিভাবে বের করব? সো আগেই বলে নিই, এই সাইজ বের করার জন্য আমাকে ডিএনএ কে দেখতে হবে। না দেখলে তো আমি সেটাকে মেজার করতে পারবো না। পারবো? পারবো না। তাহলে এখন আমি তো ডিএনএ তো দেখা যায় না। এতক্ষণ যে আমরা কথা বলছি যে ডিএনএ আইসোলেশন করলাম, সেটা কোয়ালিটি বের করলাম, এগুলো তো সবই মেশিন ওয়াইজ। কিন্তু আমি কিন্তু ডিএনএ কে খালি চোখে দেখতে পাচ্ছি না। আমি যখন ল্যাবরেটরিতে কাজ করব তখন ডিএনএ নিয়ে যখন আমি বিভিন্ন কাজ করছি, আমি কিন্তু মেশিনের রিডিং এর উপরে আমি নির্ভরশীল, কারণ এটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি না। সো এখন আমি যখন ডিএনএ এর সাইজ ডিটারমিনেশন করব তখন আমাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। সো এই হচ্ছে সেই মেথড যেটার সাহায্যে আমি ডিএনএ এর সাইজ জানতে পারবো এবং ডিএনএ কে ভিজুয়ালাইজও করতে পারবো, ডিএনএ কে দেখতে পারবো, দেখেই তার সাইজ ডিটারমিনেশন করা সম্ভব। সেটা কিভাবে করব? আমি একটা নন ডিএনএ এর স্যাম্পলের সাথে একটা আননোন ডিএনএ এর স্যাম্পলকে রাখবো, দুইটাকেই আমি দেখবো, জানাটাকেও দেখবো, অজানাটাকেও দেখবো। জানাটার আমার সাইজ জানা আছে, সেই অনুযায়ী অজানাটা দেখবো, তাহলে কি আমি মোটামুটি সাইজটা ডিটারমিনেশন করতে পারবো না? জি স্যার। পারবো। তাহলে আমি জেল ইলেকট্রোফোরেসিসে এটাই করব। এটাকে জেল ইলেকট্রোফোরেসিস কেন বলা হয়? কারণ এখানে আমরা জেল ইউজ করি। কি ধরনের জেল ইউজ করি? এখানে আমরা অ্যাগারোস জেল ইউজ করি। অ্যাগারোস কমার্শিয়ালি বাজারে পাউডার ফর্মে পাওয়া যায়। হ্যাঁ? এটা একটা পলিমার। এটাকে বাজারে পাউডার ফর্মে কিনতে পাওয়া যায়, আমরা কিনি। এটা কোথা থেকে এটা তৈরি করা হয়? এটা সাধারণত সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা হয়। সিউইড, এটা থেকে তৈরি করা হয় কমার্শিয়ালি। তো এটা আমি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পরে আমি কি করলাম? এর জেলের একটা মজার ব্যাপার হচ্ছে সে কিন্তু পানির সাথে বা বাফারের সাথে নরমালি ডিসলভ হবে না। হ্যালো, কে কথা বলছে কে? মাইনুল, আপনি কি কোনো কোয়েশ্চেন করছেন না বাইরে কারোর সাথে কথা বলছেন? কথা বলে একটু মিউট করে বলেন। হ্যালো, আপনার ক্লাসের মধ্যে মাইকটা একটু মিউট রাখার চেষ্টা করেন। এরকম করলে ক্লাসের ফ্লোটা নষ্ট হয়ে যায়। সবাই আছেন ক্লাসে আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম কি, তাহলে এখন আমরা কি করবো? আমরা 11 জেলটা কিনলাম। তো জেলার কেনার পরে এই জেলের মজার ব্যাপারটা হচ্ছে এটা নরমাল টেম্পারেচারে কখনো কিন্তু বাফারের সাথে বা যে সলভেন্ট দিবেন সলভেন্টের সাথে সে মিক্স হবে না। লিকুইড সলভেন্টের সাথে সে মিক্স হবে না। মিক্স করার জন্য কি করতে হবে? তাকে হিট করতে হবে। ঠিক আছে? তো আপনি কি করবেন? লিকুইড সলভেন্টের সাথে তাকে হিট করবেন। করলেন। হিট করার পরে সে ডিসলভ হবে। অর্থাৎ আপনি যেকোনো একটা বিকার বা কিছুর মধ্যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আপনি পাউডার নিবেন, প্লাস হয়তোবা ডিআয়োনাইজড ওয়াটার নিলেন। ওয়াটার নিয়ে সেটাকে হিট করলেন। হিট করবেন কিসে? ওভেনে হিট করতে পারেন। আমরা সাধারণত ওভেনে হিট করে থাকি।
হিট করলে সেটা তখন কিছুক্ষণ শেক করলেই দেখবেন পুরো একদম মানে পানি কালার হয়ে গেছে। মানে ডিসলভ হয়ে গেছে। ঠিক আছে? তো যখন ডিসলভ হয়ে যাবে, ডিসলভ হওয়ার পরে আমি প্রসেসটা বলছি। ডিসলভ হওয়ার পরে এটা কিন্তু তখন লিকুইড ফর্মে আছে। তখন আমরা কি করব? এটাকে একটা ট্রে এর মধ্যে ঢালবো। আপনারা কখনো পিঠা বানাইছেন? পুলি পিঠা বা বানানো দেখছেন? পুলি পিঠার জি একটা স্যার। ডিজাইন থাকে। ডিজাইন থাকে না? তো এটা অনেকে হাত দিয়ে করে। আবার অনেকে কি করে? পিঠার বিভিন্ন খাপ পাওয়া যায়। অর্থাৎ পিঠার যে পুরটা সেটা ওই খাপের মধ্যে ঢুকিয়ে চাপ দিলেই পিঠার সাইজ হয়ে যায়। তো এখানে আমার ট্রের কাজ হলো এটা। ট্রেটার ভিতরে আমি যে সাইজের ট্রে নিবো, যখন এটা নরমাল টেম্পারেচারে চলে আসবে ওটা জেল হয়ে যাবে। জেলের মতো হয়ে যাবে। ঠিক আছে? সো আমি কি করব? একটা ট্রের মধ্যে নিবো যতটুক জেল আমি তৈরি করতে চাচ্ছি সেই অনুযায়ী আগে থেকে মেপে নিয়ে সেটাকে হিট করে ওই সাইজের ট্রের মধ্যে আমি ওই লিকুইডটাকে ঢালবো, জেলটাকে ঢালবো। ঢালার পরে সেটার উপরে আমি একটা ছিদ্র করার জন্য চিরুনির মতো একটা তার মাথার মধ্যে দিয়ে দিব। লিকুইড অবস্থায়। যখন সেটা সলিড হয়ে যাবে, রুম টেম্পারেচার হয়ে কিছুক্ষণ রেখে দিলে রুম টেম্পারেচারে সেটা একদম সলিড হয়ে যাবে। মানে জেল হয়ে যাবে আরকি। তখন ওই কোনটা আমি উঠায় নিব। মানে ওই যে কোনটা দেওয়া ছিল ওটা তো তখন আটকে থাকবে। খুব সাবধানে যাতে জেলটা না ভেঙে যায় আমি কোনটা উঠায় নিব। উঠায় নিলে জেলও তৈরি হলো এবং জেলের মাথায় একটা মানে বেশ কয়েকটা ছিদ্র তৈরি হবে। এই জেলটাকে নিয়ে আমি হচ্ছে একটা বাফার সলিউশন সহ একটা ট্যাংকের মধ্যে ডুবাই দিব। সবাই কি ক্লিয়ার হইছেন বিষয়টা? এতটুকু পর্যন্ত ওকে আছে? জি স্যার। আচ্ছা। এখানে এটা নাই। এখানে এটা দেওয়ার দরকার নাই এজন্য দেইনি। সামনে আছে। তো যাই হোক ডুবাই দেওয়ার পরে আমি কি করব? আমার যে ডিএনএ যেটা আমি আইসোলেশন করে রাখছি, ঠিক আছে? ওই ডিএনএটা আমি নিয়ে আসবো। নিয়ে এসে ওই যে ছিদ্রগুলো আছে না? ওই ছিদ্রগুলোর মধ্যে আমি ডিএনএ গুলো লোড দিব। স্যাম্পল ওয়াইজ আমার স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 1 এই এটাতে, স্যাম্পল 2 এটাতে এরকম করে আমি লোড দিব এবং মার্ক করে রাখবো যে আমি কোনটার মধ্যে কোনটা লোড দিলাম। ঠিক আছে? এবং স্যার দেওয়ার সময় স্যাম্পলের একটা কাজ পরিমাণ করব। কতটুকু? এগুলো খুব অল্প। সাধারণত 2 মাইক্রো, 1 মাইক্রো, 1.5 মাইক্রো, মাইক্রোলিটার আরকি। বুঝতে পারছেন? এগুলো পিপেটিং করতে হয়। মাইক্রো পিপেট দিয়ে খুব সূক্ষ্মভাবে জেলের মধ্যে ডিএনএটাকে ইনসার্ট করতে হয়। তো ইনসার্ট করার পরে আমি যখন ইনসার্ট করলাম, ইনসার্ট করার পরে ওটা তো ডুবে থাকবে। ইনসার্ট করার পরে আমি কি করব? ওই যে ট্যাংকটা আছে না? ওই ট্যাংকটার ২ টা সাইড আছে। একটা হচ্ছে ক্যাথোড, একটা অ্যানোড। হুম? ক্যাথোড হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড আর অ্যানোড হচ্ছে পজিটিভ ইলেকট্রোড। তো এখন আমি কি করব? যখন ইলেকট্রিসিটি দিব এটার মধ্যে রান করে দিব, তখন ইলেকট্রিসিটি প্রবাহিত হবে। তো ডিএনএ এর একটা চার্জ আছে। আপনারা জানেন কিনা? ডিএনএ এর চার্জ জানেন? ডিএনএ এর চার্জ কি? আমি বলেছিলাম এর আগের একটা ক্লাস। ডিএনএ কিন্তু চার্জ আছে। ডিএনএ কিন্তু নিউট্রাল কোনো মলিকিউল না। এর নিজস্ব চার্জ আছে। এই চার্জ জানেন কেউ? কি চার্জ? না স্যার। পজিটিভ না নেগেটিভ? ডিএনএ এর চার্জ হচ্ছে নেগেটিভ। ডিএনএ নেগেটিভলি চার্জড। কেন? কারণ ডিএনএ এর মধ্যে ফসফেট গ্রুপ থাকে। ফসফেট একটা নেগেটিভ আয়ন। যার কারণে সে ডিএনএ এর মধ্যে থেকে ডিএনএ তৈরি করে বিধায় ডিএনএ এর চার্জটা নেগেটিভ। এখন আপনি যে রান দিলেন, ক্যাথোড থেকে যদি রান দেন, ক্যাথোড থেকেই রান হবে আরকি। ওইভাবেই ডিজাইন করা ইন্সট্রুমেন্ট। তো রান হলে ডিএনএ যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভ, নেগেটিভ বিকর্ষিত হবে আর সে পজিটিভের দিকে রান করতে থাকবে। মানে সামনের দিকে জেলের মধ্যে দিয়ে সে রান করতে থাকবে পজিটিভের দিকে। এবং রান করতে, করতে একটা নির্দিষ্ট সময় পরে আপনি রানটা বন্ধ করে দিবেন। ইলেকট্রিসিটি অফ করে দিবেন। দিয়ে জেলটা নিবেন। নিয়ে আপনি এখন কি করবেন? এখন এইটা তো দেখা যাচ্ছে না। রান তো হইছে। দেখবেন কিভাবে? এখন আমি একটা পার্ট আপনাদেরকে বলি নাই। এই ডিএনএটা যখন লোড দিয়েছেন আপনি, জেলের মধ্যে যখন দিয়েছেন ডিএনএটা, দেওয়ার আগে ডিএনএ এর সাথে আপনি কিছু একটা মিক্স করে নিছেন। কি মিক্স করছেন? এটা হচ্ছে ডাই মানে কালার। যেহেতু আমরা জানি কি ডিএনএ এর কোনো কালার নেই। এটা ট্রান্সপারেন্ট। কাজেই আপনি এটা দেখতে পাবেন না। এটার উপর লাইট ফেলেন, যাই ফেলেন দেখতে পাবেন না। দেখার জন্য কি করতে হবে? এটার মধ্যে একটা ডাই এড করতে হবে। কালার মিক্স করতে হবে। বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকম ইউজ করে। অনেক জায়গায় ইথিডিয়াম ব্রোমাইড ইউজ করে। ক্রোমিয়াম ব্লু ইউজ করে অনেক জায়গায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডাই ইউজ করে আরকি। তো এই ডাই গুলো আপনি ডিএনএ এর সাথে যখন মিক্স করে, করে আপনি লোড দিবেন। তো লোড দিলে তখন ডিএনএ এর সাথে একটা কালার মিক্স হয়ে আছে। এটা রান হইছে। এখন আপনি কি করবেন? ওই জেলটা উঠায় নিবেন। ওই ট্রে থেকে। উঠায় নিয়ে একটা মেশিন আছে যার নাম হচ্ছে জেল ডক। এই মেশিনের কাজ কি?
আপনি যে স্যাম্পলটা দিবেন, যে জেলটা দিবেন, জেলের উপর একটা ইউভি ফেলবে। ইউভি লাইট ফেলবে। ইউভি লাইট ফেললে তখন কি? আপনি ডিএনএ যে দেখা যাবে। ডাই দিছেন, ওই ডাইয়ের কালারটা তখন শো করবে ওইখানে। কারণ সেটা সে অ্যাবজর্ব করবে ওই কালারটা। ঠিক আছে? এটা বাদ দিয়ে অন্য কালার গুলো অ্যাবজর্ব করে ফেলবে। তাহলে এখন কি হবে? তাহলে তখন আপনি যদি পার্পল ডাই দিয়ে থাকেন, তাহলে পার্পল কালারে শো করবে। বা গ্রিন ডাই দিয়ে থাকে গ্রিন কালারে শো করবে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? তো ওই যে শো করার জি যে স্যার। বিষয়টা, সেটা এখানে দেখেন ছবি আকারে দেওয়া হইছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো যখন ছবিটা এইভাবে এখানে সাদা কালো দেখানো হইছে আরকি। তো ছবিটা এভাবে দেখা যায়। ঠিক আছে? ছবিটা এভাবে আসে। এই একেকটা ব্যান্ড হচ্ছে একেকটা ডিএনএ। রান হওয়ার পরে এভাবে জেলটা যখন আমি জেল ডকের মেশিনের মধ্যে দিব, রান করে দিব, তখন সেরকম একটা ছবি আমাকে দিবে। এখন প্রশ্ন হচ্ছে যে এখন আমি সাইজ কিভাবে বুঝবো? তো বাজারে এরকম একটা ল্যাডার পাওয়া যায়। ডিএনএ ল্যাডার। হ্যাঁ? যেমন এই যে ডান পাশে দেখেন লেখা আছে 1 কেবি ল্যাডার। মানে 1 কিলো বেস পেয়ার পর্যন্ত এটাতে মানে আপনি মাপতে পারবেন ডিএনএ। তো এই লাডারটাও ওই জেলের মধ্যে লোড দেওয়া হয়। যখন আপনি রান করবেন না, ডিএনএ স্যাম্পল যখন রান করবেন, তার সাথে, সাথে লাডারটাও আপনি রান দিবেন। যেটা কমার্শিয়ালি আপনি কিনে নিয়ে আসছেন। এটার উদ্দেশ্য কি? এই যেটা আপনি লাডার লোড দিলেন, এই লাডারের প্রত্যেকটা আলাদা, আলাদা ব্যান্ড আসছে না? দেখেন তো অনেকগুলা ডিএনএ আসছে না এখানে? এই প্রত্যেকটার সাইজ হচ্ছে নোন, জানা সাইজ। সো আপনার কাছে থাকবে, আপনি দেখে, দেখে বুঝবেন, ও আচ্ছা এইটার সাইজ এত। যেমন এখানে দিয়ে দিছে। যেমন এই যে এখানে যদি কোন ডিএনএ শো করে, এটার সমান, সমান সোজাসুজি, তাহলে সেটা হচ্ছে ৬০১৮ বেস পেয়ার। এটার সমান, সমান কোন বেস পেয়ার শো করলে সেটা ৩০৫৪ বেস পেয়ার। আমি কি বুঝাতে পারছি? তখন আপনার জি স্যার। স্যাম্পল কোন জায়গায় আছে সেটা দেখে ওই লাডার অনুযায়ী আপনি সেটার সাইজ ডিটারমিনেশন করতে পারবেন। এখন বলেন বুঝেন নাই, বুঝছেন না বুঝেন নাই সেটা বলেন। বুঝতে পারছি স্যার। হ্যাঁ? এই সবাই বুঝছেন? না বুঝলে বলেন। আর বুঝলেও স্যার বলেন। আমি একটু বলবো স্যার। হ্যাঁ, বলেন। সেটা হলো যে আমরা যে ডাব্লিউবিসি কাউন্ট যখন করি, ডাব্লিউবিসি তে সাধারণত সাদা হয়। ওটা তো খালি চোখে বা মাইক্রোস্কোপের নিচে আমরা যখন স্টেন দেওয়ার পর ওটা কালার ধারণ করে, ওই ডায়ের মধ্যে কালার হুম, ঢুকে, তখন আমরা হুম, ডাব্লিউবিসি টা দেখতে পারি। সেরকম ভাবে হুম, হুম। ডিএনএটা ওই কালার ডিকালারাইজ করার পর আমরা ওই এরকম দেখতে পাই স্যার। এটা এরকম কিনা স্যার? হ্যাঁ, কনসেপ্ট কিছুটা এরকমই। কিন্তু ওইখানে স্টেইনিং বলা হচ্ছে কারণ ওখানে ডিরেক্টলি আপনি এপ্লাই করতেছেন স্যাম্পলের উপরে। এপ্লাই করার পরে সেটা মাইক্রোস্কোপে দেখছেন, রাইট? জি স্যার। হ্যাঁ। আর এখানে আপনি কি করছেন? এইখানে হচ্ছে আপনি যেহেতু ডিএনএটা আপনি বললাম যে খালি চোখে দেখতে পাবেন না। আপনি যতই ম্যাগনিফিকেশন করেন না কেন সেটা খালি চোখে দেখতে পাবেন না। সো এইজন্য আগে ডাই এড করলেও আপনি সেটা দেখতে পাবেন না। দেখার জন্য আপনাকে কি করতে হবে? জেল ডক মেশিনের মধ্যে যাইতে হবে। কারণ ওখানে ইউভি দিয়ে ইউভি লাইট তার উপর ফেলবে। যখন ইউভি লাইট ফেলবেন, তখন ইউভি লাইট ডিএনএ অ্যাবজর্ব করবে। করে একটা সার্টেন কালার দেখাবে। যে কালারের ডাই আপনি দিছেন সেই কালারটা তখন সে শো করবে। তখন আপনি এরকম ব্যান্ড আকারে দেখতে পাবেন। ছোট, ছোট ব্যান্ড আকারে দেখতে পাবেন। আপনি যদি এরকম এক লাইনে যদি আপনি অনেকগুলা ডিএনএ রান দেন, তখন এরকম অনেকগুলা ডিএনএ দেখাবে। আর যদি একটাই রান দেন, তাহলে এক লাইনের মধ্যে একটাই দেখাবে। আর তার বাম পাশে বা ডান পাশে এরকম লাডারটা লোড দিবেন। লাডারের সাইজটা আপনার জানা আছে যে এইখানে যেটা কোন ডিএনএ থাকলে তার সাইজ ৩০৫৪। তাহলে এখানে যে আছে তার সাইজ ৩০৫৪। এরকম আরকি। বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা। স্যার এই আমাদের তো হচ্ছে ইলেকট্রোফোরেসিস একটা মেশিন আছে, আমরা হচ্ছে স্যার থ্যালাসেমিয়া এটা দেখার জন্য আমরা এটা করে থাকি। হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ, হচ্ছে জেল হ্যাঁ, মেথড আর একটা হচ্ছে ক্যাপিলারি মেথড। মানে আমরা হ্যাঁ। হচ্ছে ক্যাপিলারি মেথড ব্যবহার করি, জেল মেথড একটা আছে স্যার। এই হ্যাঁ, আমাদের জেল মেথড একটা থ্যালাসেমিয়া। আছে। জেল মেথডটা মানে পরিশ্রম বেশি, ম্যানুয়াল আছে। আর ক্যাপিলারি মেথডে কোনো ম্যানুয়াল কিছু নাই। জি স্যার। তাই না? তো আপনারা আপনি কোথায় জব করেন? স্যার আমি শিশু হসপিটালে আছি, ফরিদপুর। শিশু হাসপাতাল ফরিদপুরে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। তো যাই হোক এটা হচ্ছে ভালো জায়গায় জব করলে সেখানে আসলে অটোমেটেড মেশিনই থাকার কথা। আ ম্যানুয়াল গুলো তারা আনে না। ম্যানুয়াল গুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট শেখার জন্য আসলে ম্যানুয়ালটাই ভালো। কারণ তাহলে শেখা যায় আরকি। তো যাই হোক এটা গেল। এখন হচ্ছে আমরা স্টোরেজ কন্ডিশন এ আছি। এটা যদি সবাই বুঝে থাকেন তাহলে আমরা সামনে যাচ্ছি। স্টোরেজ কন্ডিশনটা কি? যে আপনি টি বাফারে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ১ থেকে ২ সপ্তাহ আ স্টোর করবেন। ডিএনএ টাকে স্টোর করবেন।
ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এটা ১ থেকে ২ সপ্তাহের জন্য যদি স্টোর করেন, মানে অল্প সময়ের জন্য যদি স্টোর করেন যে আপনি সামনের সপ্তাহে একটা এক্সপেরিমেন্ট করবেন। এইজন্য এই সপ্তাহে আপনি ডিএনএ আইসোলেশন করছেন, এটাকে স্টোর করছেন। সেক্ষেত্রে আপনি টি বাফারে স্টোর করলে ৪ ডিগ্রিতে স্টোর করলেই আপনি মোটামুটি বা যদি আরো সিওর থাকতে চান তাহলে -20 বা -8 এর মধ্যে যেকোনো টেম্পারেচারে রাখলেই ডিএনএ ঠিক থাকবে ১ থেকে ২ সপ্তাহ। কিন্তু সাপোজ আপনি ১ মাস, ২ মাস বা ৩ মাস ডিএনএটাকে স্টোর করতে চাচ্ছেন, তখন কিন্তু আ এভাবে স্টোর করলে হবে না। তখন আরো লোয়ার টেম্পারেচার এ আপনাকে স্টোর করতে হবে। সো তখন আপনার আরএনএস ফ্রি আল্ট্রা পিওর ওয়াটার ব্যবহার করতে হবে, যেটা সাধারণত মলিকুলার ল্যাবে থাকে। ওখানে আরএনএস থাকে না, আরএনএস ফ্রি ওয়াটার। সো এই আল্ট্রা পিওর ওয়াটারটা নিয়ে সেটার সাথে ডিএনএ মিক্স করে এটাকে আপনি -70 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি রাখেন, আমরা সাধারণত -80 তে রাখতাম। এখানে -70 বলছে। কাছাকাছি সেম থিং। -70 তে রাখলে এটা মোটামুটি ওকে থাকে। মোটামুটি ২ থেকে ৩ মাস এটা শেলফ লাইফ আছে। ক্লিয়ার সবাই? ফিজিকোকেমিক্যাল প্রপার্টি মানে ফিজিক্যাল এবং কেমিক্যাল কিছু প্রপার্টি ডিএনএ। প্রথমত হচ্ছে অ্যাবজর্পশন অফ লাইট। ডিএনএ যে লাইট অ্যাবজর্পশন করে এটা আমরা অলরেডি এতক্ষণ শিখে আসছি। বলার কিছু নাই। ওই পয়েন্ট গুলাই এখানে আছে যে ডিএনএ ইউভি লাইট অ্যাবজর্ব করে এবং কি রেঞ্জের ইউভি লাইট অ্যাবজর্ব করে সাধারণত ২০০ থেকে ৪০০ ন্যানোমিটারের মধ্যে সে লাইট অ্যাবজর্ব করে। অ্যাবজর্পশন ম্যাক্সিমাটা মানে ম্যাক্সিমা মানে কি? সবথেকে কোন অ্যাবজর্ব মানে কোন ওয়েভলেংথ এ সে সবথেকে বেশি অ্যাবজর্ব করে? সেটা হচ্ছে ২৬০ ন্যানোমিটার। সেটাতে সবথেকে বেশি সে অ্যাবজর্ব করে। অ্যাবজর্পশনটা মনিটর করা যায় কিসের মাধ্যমে? স্পেকট্রোফটোমিটারের মাধ্যমে এবং ক্যালকুলেট করে কিভাবে? বিয়ার-ল্যাম্বার্ট ল এর মাধ্যমে। এটা আমি গতদিন বলছি যে বিয়ার-ল্যাম্বার্ট ল আছে। অ্যাবজর্বেন্স নেওয়ার পরে সেটার সেই ল তে আমরা যদি ইউজ করি তাহলে আমরা সেখান থেকে সেটা কনসেনট্রেশন পাই। সেটা যেকোনো মলিকিউলের ক্ষেত্রে, শুধু ডিএনএ এর ক্ষেত্রে তা না। যেকোনো মলিকিউলের ক্ষেত্রে। This method can be used to determine the concentration of DNA. এই মেথডটা দিয়ে আমি ডিএনএ এর কনসেনট্রেশন মেজার করতে পারি। যত বেশি ডিএনএ প্রেজেন্ট থাকবে তত বেশি অ্যাবজর্পশন আমি পাবো। আর যদি ডিএনএ টা ভাঙা থাকে, ডিএনএ ভাঙা থাকা মানে কি? ডিএনএ এর মধ্যে বিভিন্ন রকম বেস থাকে। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এগুলো যদি ফ্রি আকারে থাকে, ডিএনএ ভাঙা থাকলে এই বেস গুলা ফ্রি থাকে। এই ফ্রি বেস গুলো আবার 1.6 অ্যাবজর্বেন্স দেয়। 260 ন্যানোমিটারে মানে 260 ন্যানোমিটারে 1.6 অ্যাবজর্বেন্স দেয়। ফ্রি বেস যদি থাকে। তাহলে আপনি যদি ডিএনএ আইসোলেশন করেন, করার পরে আপনি যখন সেটার কোয়ালিটি ডিটারমিনেশন করতে যাবেন, যদি দেখেন 260/280 রেশিও, হ্যাঁ? এটা যদি দেখেন 1.5 6 এর নিচে বা 1.6 এর কাছাকাছি আছে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার ডিএনএ হয়তো আছে কিন্তু ডিএনএ অনেকগুলা ভেঙে গেছে বা ডিএনএটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। ডিএনএ ঠিক নাই। আইসোলেশনটা সঠিক হয়নি। এটা ধরে নিতে পারবেন। সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ যদি থাকে সে আবার 260 ন্যানোমিটারে 1.37 অ্যাবজর্বেন্স দেয়। আর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ 260 ন্যানোমিটারে ১ ইউনিট অ্যাবজর্বেন্স দেয়। ১ ইউনিটই সে দিবে, হ্যাঁ? তো এই গেল টোটাল বিষয়টা। এটা অ্যাবজর্পশন অফ লাইট জাস্ট কিছু প্যারামিটার। বুয়েন ডেনসিটি কি? বুয়েন ডেনসিটি মানে হচ্ছে যে অ্যাপিয়ারেন্ট ডেনসিটি। অর্থাৎ খালি চোখে যেটা ডেনসিটি আমরা বুঝতে পারতেছি কোনটা ডেনসিটি বেশি, কোনটা ডেনসিটি কম। তো আমরা এখানে জাস্ট ডেনসিটি অফ ডিএনএ হিসেবে ফার্স্টে পড়ি। সো এটা অলসো কল্ড দ্য ডেনসিটি অফ ডিএনএ, ডিএনএ ডেনসিটি। এটা কিভাবে ডিটারমিনেশন করতে পারি? সেন্ট্রিফিউগেশন এর মাধ্যমে এটা ডিটারমিনেশন করা যায়। এই মেথডে সল্ট বা সিজিএম ক্লোরাইড ইউজ করা হয়। মানে সেন্ট্রিফিউগেশন এর আগে সল্ট সলিউশন এর মধ্যে ডিএনএ টাকে মিক্স করা হয়। হ্যাঁ? তারপর সেটাকে হাই স্পিডে ঘুরানো হয়। যে পরের লাইনে দেখেন লিখছে, "ডিএনএ ইস মিক্সড ইন দিস সলিউশন অ্যান্ড স্পান এট হাই স্পিড।" যখন হাই স্পিডে ঘুরানো হয় তখন ডিএনএ এর একটা ডেনসিটি বের হয় সেটা হচ্ছে 1.73 গ্রাম পার সেন্টিমিটার কিউব। 6 মোলার সিজিএম ক্লোরাইড এর ক্ষেত্রে। বুয়েন ডেনসিটি অফ ডিএনএ ইস ইউজড টু এস্টিমেট দ্য জিসি কনটেন্ট। এই বুয়েন ডেনসিটি আমাদের কি কাজে লাগে? কেন আমরা এটা বের করি? কারণ এতে করে যেকোনো ডিএনএ জিসি কনটেন্ট কতটুকু আছে সেটা বোঝা যায়। জিসি কনটেন্ট কি? গুয়ানিন সাইটোসিন কনটেন্ট। ডিএনএ এর একটা প্রপার্টি এটা। কোন ডিএনএ এর মধ্যে জিসি কনটেন্ট বেশি থাকে, কোন ডিএনএ এর মধ্যে কম থাকে। তো সেটা কতটুকু আছে সেটা বোঝার জন্য বুয়েন ডেনসিটিটাকে আমরা ব্যবহার করতে পারি। যে কনফিগারেশন নেই মানে যখন আমরা সেন্ট্রিফিউগেশন করব এই সিজিএম ক্লোরাইড দিয়ে, তখন সবথেকে ডেন্স যে ডিএনএ সে নিচের দিকে থাকবে আর লাইট কোন ডিএনএ থাকলে সে উপরের দিকে থাকবে। তো যেগুলো মোর ডেন্স ডিএনএ মানে যেগুলোর ঘনত্ব বেশি, হ্যাঁ? সেগুলো নিচের দিকে থাকবে। কারণ সেন্ট্রিফিউগেশন করলে যার ঘনত্ব বেশি হয় সে নিচের দিকে থাকে বা যার সাইজ বড় সে নিচের দিকে থাকে। তাহলে মোর ঘনত্বের ডিএনএ গুলো নিচে থাকবে আর বেশি ঘনত্বের ডিএনএ গুলো মানে সরি কম ঘনত্বের ডিএনএ গুলো উপরে থাকবে।
আর প্রশ্ন হচ্ছে এটা থেকে জিসি কন্টেন্ট কেমনে বের করব? জিসি বেস পেয়ার এটি বেস পেয়ারের থেকে বেশি ডেন্স, মানে এটি অ্যাডেনোসিন থাইমিন এই দুইটা বেস পেয়ার করে ডিএনএ এর মধ্যে, আর গুয়ানোসিন আর সাইটিডিন এই দুইটা বেস পেয়ার করে নাকি? তাহলে গুয়ানোসিন এবং সাইটোসিন এই বেস পেয়ারটা অ্যাডেনিন আর থাইমিন বেস পেয়ারের থেকে বেশি ঘনত্ব, বেশি, এটার ঘনত্ব বেশি। তাহলে যেহেতু জিসির ঘনত্ব বেশি, তার মানে যে ডিএনএ এর ঘনত্ব বেশি তার মধ্যে জিসি কন্টেন্ট বেশি আছে, আর যে ডিএনএ এর ঘনত্ব কম তার মধ্যে জিসি কন্টেন্ট কম আছে। বিষয়টাকে বোঝা গেছে? জি স্যার। বলেন। চলে আসি ডিনেচারেশন অফ ডিএনএ। ডিনেচারেশন মানে কি? ডিএনএ আমরা জানি ডিএনএ ডবল স্ট্র্যান্ডেড, ডবল স্ট্র্যান্ডেড কে ভেঙে সিঙ্গেল স্ট্র্যান্ডেড করাটাই হচ্ছে ডিএনএ ডিনেচারেশন। তাহলে ডিএনএ is considered to be denatured when double stranded molecule is converted to single stranded molecules, which occurs when hydrogen bond between the strands is broken. কখন এটা হয়? যখন দুইটা স্ট্র্যান্ডের মাঝখানে যে এই যে বললাম একটু আগে বেস পেয়ার থাকে, এটিজিসি অ্যাডেনিন থাইমিন গুয়ানিন সাইটোসিন, এই বেস পেয়ার গুলো হাইড্রোজেন বন্ড করে থাকে। এই বন্ডগুলো যখন ভেঙে যায় তখন দুইটা স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়, তখনই আমরা বলি ডিএনএ ডিনেচার হয়ে গেছে। এখন কি কি ফ্যাক্টর আছে যেটা ডিএনএ ডিনেচারেশনকে এফেক্ট করতে পারে? যেমন টেম্পারেচার, যদি আপনি টেম্পারেচার বাড়ান তাহলে হাইড্রোজেন বন্ড বেশি বেশি ভাঙবে, ডিএনএ তাড়াতাড়ি ডিনেচার হবে, হয়ে সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যাবে। সো টেম্পারেচার বাড়ালে ডিএনএ ডিনেচারেশন হয়। The temperature at which half of the DNA molecule is denatured is called melting temperature. অর্থাৎ যে টেম্পারেচারে একটা টিউবে থাকা বা একটা নির্দিষ্ট পরিমাণ ডিএনএ এর অর্ধেক ডিএনএ ডিনেচার হয়ে যাবে, মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যাবে, সেই টেম্পারেচারটাকে আমরা ওই ডিএনএ এর মেল্টিং টেম্পারেচার বলে থাকি। কোন ডিএনএ মেল্টিং টেম্পারেচার বা টিএম অনেক বেশি থাকে, কোন ডিএর মেল্টিং টেম্পারেচার অনেক কম থাকে। কেন হয়? কারণ কিছু ডিএনএ এর মধ্যে জিসি কন্টেন্ট বেশি থাকে, জিসি কন্টেন্ট বেশি থাকলে তাকে ডিনেচারেশন করতে বেশি তাপমাত্রা দিতে হয়, আর জিসি কন্টেন্ট কম থাকলে যদি এটি কন্টেন্ট বেশি থাকে তাহলে তাকে অল্প তাপমাত্রায় মেল্ট করা যায়। সবাই কি বুঝতে পারতেছেন কি বলতেছি আমি? জি স্যার। আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন পিএইচ। আপনি যদি নিউট্রাল পিএইচ এ ডিএনএ কে রাখেন তাহলে ডিএনএ স্টেবল থাকবে, কিন্তু যদি লোয়ার পিএইচ হয় তাহলে ফসফোডাইএস্টার বন্ড ভেঙে যাবে, এবং সাথে সাথে গ্লাইকোসাইডিক লিংকেজ, সুগার আর বেজের মধ্যে যে বেজটা, যে বন্ডটা থাকে, আমরা জানি ডিএনএ এর মধ্যে দুই ধরনের বন্ড থাকে, একটা হচ্ছে ফসফোডাইএস্টার অর্থাৎ ফসফেটের সাথে সুগারের মলিকিউলের যে বন্ড হয় সেটা এস্টার বন্ড, ফসফোডাইএস্টার, এবং আরেকটা হচ্ছে গ্লাইকোসাইডিক লিংকেজ যেটা হচ্ছে সুগারের সাথে বেজের হয়, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন এই বেসগুলো হয়। তাহলে যদি আপনি পিএইচ লো করে ফেলেন বা লো পিএইচ এ সাধারণত ডিএনএ এই গ্লাইকোসাইডিক লিংকেজ এবং ফসফোডাইএস্টার বন্ড দুইটাই ভেঙে যায়। আবার যদি হাই পিএইচ থাকে 9 অথবা তার থেকে বেশি থাকে তাহলে আবার ডিনেচার হয়ে যায় এবং সব হাইড্রোজেন বন্ড ভেঙে যায় হাই পিএইচ হলে। তাহলে এটা আমরা ডিনেচারেশনের বিভিন্ন দুইটা ফ্যাক্টর আমরা এখানে দিলাম, একটা টেম্পারেচার, একটা পিএইচ। এখন ডিনেচারেশন দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল ডিনেচারেশন, একটা হচ্ছে কেমিক্যাল ডিনেচারেশন। কেমিক্যাল ডিনেচারেশন মানে আপনি কেমিক্যাল ব্যবহার করে ডিএনএ কে ভাঙবেন, আর ফিজিক্যাল ডিনেচারেশন মানে ফিজিক্যাল কোনো ফোর্স অ্যাপ্লাই করে আপনি ডিএনএ কে ভাঙা মানে ডিনেচারেশন মানে কি ডাবল স্ট্যান্ডার্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বানাবেন আর কি। সেটা ফিজিক্যালিও করতে পারেন, কেমিক্যালিও করতে পারেন। ফিজিক্যাল ডিনেচারেশন কিভাবে হয়? হিটিং এর মাধ্যমে, ঠিক আছে? ইউজুয়ালি সাধারণত আপনি যদি 90 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার উঠান তাহলে ডিএনএ ডিনেচারেল হয়ে যাবে, অর্থাৎ ডিএনএ ভেঙে ডাবল স্ট্যান্ডার্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এবং কতটুকু ডিগ্রি মানে ডিনেচারেশন হলো সেটা স্পেকট্রোফটোমিটারে অ্যাবজর্বেন্স নিলে আপনি বুঝতে পারবেন। কারণ এটাকে আমরা দেখছি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ এর অ্যাবজর্বেন্স একরকম, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ এর অ্যাবজর্বেন্স একরকম। তো আপনি অ্যাবজর্বেন্স নিয়ে বুঝতে পারবেন কি পরিমাণ ডিনেচারেশন হয়েছে, ঠিক আছে? তাহলে UV absorbance increases when DNA is denatured. This phenomenon is called hyperchromic shift. তাহলে যদি আপনার ডিএনএ এর মধ্যে ডিনেচারেশন বেশি থাকে, অর্থাৎ অনেক ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যায়, তখন তার ইউভির অ্যাবজর্বেন্সও বেশি আসবে, এবং এই অবস্থাটাকে আমরা বলি হাইপারক্রোমিক শিফট বৈজ্ঞানিক ভাষায়। আর সাধারণত এটা মনে রাখবেন যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ লেস লাইট অ্যাবজর্ব করে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে। এই জন্য সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ যদি বেশি থাকে, মানে ডিনেচারেশন যদি বেশি হয়, তাহলে অ্যাবজর্বেন্সও বেশি হয়।
আবার বলি, ইউভি অ্যাবজর্বেন্স বেশি হলে বুঝতে হবে বেশি বেশি ডিএনএ ডিনেচার হয়েছে। কেন? কারণ সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ বেশি অ্যাবজর্ব করে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে। তো ডিএনএ ডিনেচারেশন যদি বেশি হয় তার মানে কি বেশি বেশি সিঙ্গেল স্ট্র্যান্ড আছে, এজন্য বেশি অ্যাবজর্বেন্স আসবে। আর কেমিক্যাল ডিনেচারেশনের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের কেমিক্যাল এজেন্ট ব্যবহার করবেন, যেমন ইউরিয়া, ফর্মামাইড, হ্যাঁ, এই ধরনের রিয়েজেন্ট গুলো ডিএনএ এর যে হাইড্রোজেন বন্ড সেটাকে ভেঙে দিয়ে ডিএনএ কে ডিনেচার করতে পারে। যেমন 95% ফর্মামাইড কমপ্লিটলি একটা ডিএনএ কে ডিনেচার করে ফেলতে পারে। আপনি যদি 95% ফর্মামাইড সলিউশন ব্যবহার করেন তাহলে ডিএনএ রুম টেম্পারেচারে কমপ্লিটলি ডিনেচার হয়ে যাবে। এবার চলে আসি রিনেচারেশন। তাহলে ডিনেচারেশন যদি ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড ভেঙে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হওয়া বোঝায়, তাহলে রিনেচারেশন মানে কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আবার জোড়া লেগে ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যাওয়া। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে রিনেচারেশন হচ্ছে রিনেচারেশন অফ ডিএনএ ইজ দ্য প্রসেস অফ অ্যানিলিং দ্য কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডস অফ ডিএনএ এন্ড ইট জেনারেলি অকার্স অন কুলিং। তাহলে আপনি যেহেতু হিট দিলে যদি ডিএনএ ডিনেচার হয়ে যাচ্ছে, তাহলে যখন আবার সেটাকে ঠান্ডা করবেন, কুল করবেন, তখন কিন্তু আবার সেটা রিনেচার হয়ে যাবে। রিনেচার ডিনেচার হওয়ার সময় কি হতো? হাইড্রোজেন বন্ড ভেঙে যেত। আর রিনেচার হওয়ার সময় কি হবে? হাইড্রোজেন বন্ড আবার জোড়া লাগবে, ফর্ম হবে। সো রিনেচারেশন হ্যাপেন্স থ্রু দি রিফর্মেশন অফ হাইড্রোজেন বন্ডস বিটুইন কমপ্লিমেন্টারি স্টেট। চলে আসি সলিউবিলিটি অফ ডিএনএ। ডিএনএ ওয়াটারে সলিউবল অবশ্যই, কারণ ডিএনএ চার্জ আছে। আর পানিও একটা পোলার সলভেন্ট। ডিএনএও পোলার, পানিও পোলার, সো অবশ্যই সে সলিউবল হবে। আরএনএ ইজ মোর সলিউবল দেন ডিএনএ। কেন? কেন আরএনএ ডিএনএ এর থেকে বেশি সলিউবল? এই কারণে যে ডিএনএ এর নাম কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি কথাটা কেন বলা হয়? কারণ ডিএনএ এর যে সুগার, পেন্টোজ সুগার, রাইবোজ, সেটা ডিঅক্সি। তার 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন থাকে না। হাইড্রক্সিল গ্রুপের পরিবর্তে শুধু হাইড্রোজেন থাকে। কিন্তু আরএনএ এর ক্ষেত্রে সেটা না। আরএনএ এর ক্ষেত্রে হাইড্রক্সিল মূলকই থাকে। তো হাইড্রক্সিল মূলক পোলার বেশি। বেশি পোলার হওয়ার কারণে তার আকর্ষণটাও পানির সাথে বেশি হয়। যার কারণে সে পানিতে বেশি সলিউবল। আর ডিএনএ এর ক্ষেত্রে 2 নাম্বার কার্বনে ওই অক্সিজেনটা উপস্থিত না থাকার কারণে শুধু হাইড্রোজেন থাকে। যার কারণে সে পানিতে আরএনএ এর থেকে কম সলিউবল। সো আরএনএ ইজ মোর সলিউবল, এই যে লেখা আছে এখানে, ইন অ্যাকুয়াস সলিউশন দেন ডিএনএ। ডিএনএ থেকে বেশি সলিউবল। কেন? কারণ রাইবোজের মধ্যে 2 প্রাইম হাইড্রক্সিল গ্রুপ থাকে, কিন্তু ডিএনএ এর মধ্যে শুধু 2 প্রাইম এইচ থাকে। অর্থাৎ আরএনএ এর যে রাইবোজ তার মধ্যে 2 প্রাইম মানে 2 নাম্বার কার্বনে হাইড্রক্সিল মূলক থাকলেও ডিএনএ এর মধ্যে 2 নাম্বার ওই রাইবোজের ডিএনএ এর যে রাইবোজ আছে তার 2 নাম্বার কার্বনে হাইড্রক্সিল মূলক না থেকে শুধু হাইড্রোজেন থাকে। যার কারণে তার পোলারিটি কম থাকে, এবং যেহেতু পানিও পোলার তার সাথে তার ইন্টারেকশনটা কম হয় তুলনামূলক আরএনএ থেকে। ওই যে আমরা ইলেকট্রোফোরেসিস এর কথা বললাম না একটু আগে, এই হচ্ছে ইলেকট্রোফোরেসিস এর, যে আমরা কিভাবে, এটাও একটা প্রপার্টি যে ডিএনএ এর সাইজ। তো আমরা জানি ডিএনএ নেগেটিভলি চার্জড, একটু আগে বলছি, কারণ তার মধ্যে ফসফেট গ্রুপ থাকে। হুম, তো when DNA is placed in an electric field, ওই যে আমরা ইলেকট্রোফোরেসিস করলাম যে ডিএনএ কে যদি আপনি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখেন, তাহলে ডিএনএ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, তাই না? কারণ ডিএনএ নিজে নেগেটিভ, সো সে পজিটিভ চার্জের দিকে রান করবে। এবং সব ডিএনএ এরই নেগেটিভ চার্জ, মানে সেম চার্জ। তার মানে যে কোনো ধরনের ডিএনএ আপনি যদি একসাথে অনেকগুলো ডিএনএ রান দেন, সবাই কিন্তু পজিটিভের দিকে রান করবে। যেহেতু সবার চার্জ এক, সেই অনুযায়ী আপনি তাদের সাইজ বের করতে পারবেন। স্মলার ডিএনএ হলে সে তাড়াতাড়ি রান করবে, আর লার্জার ডিএনএ হলে সে স্লোলি রান করবে। আচ্ছা, পিওরিটি অফ ডিএনএ অলরেডি আমরা পড়ে ফেলছি, এটাও একটা প্রপার্টি ডিএনএ। টু ইভ্যালুয়েট দ্য ডিএনএ পিউরিটি, আর রেশিও অফ অ্যাবজর্বেন্স 260/280 ইজ এমপ্লয়েড। আমরা দেখলাম না একটু আগে, 260/280 রেশিও আমরা নিয়ে ডিএনএ পিউরিটি সেটা ভালো কিনা কোয়ালিটিটা ডিটারমিনেশন করি। একটা গুড কোয়ালিটি ডিএনএ সবসময় 1.7 থেকে 2.0 এর মধ্যে রেশিওটা থাকবে। যদি এর থেকে লোয়ার হয় তাহলে বুঝতে হবে বিভিন্ন প্রোটিন বা অর্গানিক কম্পাউন্ড দিয়ে সেটা কন্টামিনেটেড আছে। এখানে কোশ্চেন গুলো দেওয়া আছে, আপনার কোশ্চেন গুলো দেখে নেবেন। এখন বলেন আজকের লেকচারের মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা আছে?